ভয়েস অফ রোহিত ইউটিউব চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ। বরপক্ষ যৌতুক নেওয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে। কথাটা শুনতেই চোখ দুটো চকচকে হয়ে ওঠে সাথী বেগমের। সেই বিয়েতে দ্বিমত না করে এক কথা রাজি হয়ে যায়। দ্বিমত পোষণ করার প্রশ্নই আসে না। গরিবের সংসারে 10 লক্ষ টাকা কম কিছু নাকি? এ তো সোনার হরিণ পাওয়ার মতো ভাগ্য। কিন্তু একবারও চিন্তা ভাবনা করে দেখে না এত ধনী পরিবার ওনাদের মতো গরিব ঘরের মেয়েকে কেন তাদের ছেলের বউ করে নিতে চাইছে, তাও যৌতুক নেওয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে। কিছু তো একটা রহস্য আছে। এই সব কিছুই সে ভেবেই দেখে না। দেখবেই বা কেন? মেয়েটা তো আর তার পেটের না, সৎ মেয়ে, মানে সতীনের মেয়ে। সতীনের মেয়েকে বাড়ি থেকে বিদায় করবে, তাও কোনো টাকা খরচ হবে না, উল্টো 10 লক্ষ টাকা পাবে। এখানে দ্বিমত পোষণ করার বা চিন্তা ভাবনা করার প্রশ্নই আসে না। সে এক কথায় রাজি হয়ে গেছে। সতীনের মেয়েকে বিয়ে তো দিচ্ছেন এক প্রকার 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। সেই 10 লক্ষ টাকা দিয়ে নিজের মেয়েকে বিয়ে দিবে, ছেলেকে বাইক কিনে দিবে। যার সাথে বিয়েটা হবে সেই ছেলেটা পাগল, নেশাখোর, প্রতিবন্ধী, খুনি নাকি অন্য কিছু একবার ভেবে দেখে না। কথা হয় 2 দিন পর বিয়ে হবে, মেয়েকে জানানোর প্রয়োজন মনে করে না। 2 দিন পর তার বিয়ে, কেন জানাবে? নিজের মেয়ে তো না। রাতের রান্না শেষ করে সন্ধ্যার পর গোসল সারে নাদিয়া ভেজা কাপড় উঠোনে বেঁধে রাখা দড়িতে মেলে দিয়ে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে ওর মা সাথী বেগম, মানে সৎমা, ছেলে মেয়েকে নতুন পোশাক বের করে দিচ্ছে কাঠের পুরনো আলমারি থেকে। নিজেও একটা শাড়ি বের করে নেয়। নাদিয়া বুঝতে পারে না এই রাতের বেলা তিনজন নতুন পোশাক বের করে কি করছে। কোথাও যাবে কি? ওকে বললেও না একবারও। বলবেই বা কেন? কিছু না বলে আগের জায়গায় দাঁড়িয়ে রইল নাদিয়া। সাথী বেগম ঝাড়ি দিয়ে বলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কলস আর জগ ভরে নিয়ে। বিনা বাক্যে পানির খালি জগ আর কলস নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে নাদিয়া। উঠোনে একপাশে তৈরি করা চাপকল থেকে পানি কলস আর জগে ভরে নেয়। কোমরে কলস আর হাতে জগ নিয়ে ঘরে ফিরে আসে। খিদে পেয়েছে ভীষণ। সেই সকালে খেয়েছিল, সারাদিন আর খাওয়া হয়নি। খিদেই পেট চোচো করছে। মনে হচ্ছে যা রান্না করেছে সব একাই খেতে পারবে, তবে সাহস নেই নিজের হাতে বেড়ে খাওয়ার। মুখ ফুটে বলতেও পারছে না, খেতে দাও কটা আমাকে। 8টার পর নাদিয়ার বাবা নাজমুল হক বাড়ি ফিরে ঘরে ঢুকে বড় মেয়েকে চোখের সামনে দেখে খেকিয়ে উঠে বলেন, এই অপয়াটা এখানে কি করছে? ওকে বলছি না আমি বাড়ি ফিরলে যেন আমার চোখের সামনে না আসে। দূর হ আমার চোখের সামনে থেকে। বাবার মুখ থেকে এমন কথা শুনে আলগোছে ঘর থেকে বেরিয়ে আসে নাদিয়া। এখন আর তার কান্না আসে না। এসব কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে তার। বয়স তো কম হয়নি, 22টা বছর পেরিয়ে গেছে তার। বুদ্ধি হওয়ার পর পরিচিত কারো কাছে আদর যত্ন পায়নি। বছর 2 একবার ফুপু যখন আসে তখন সেই একটু ভালোবাসে। তাছাড়া ওকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে কেউ নেই। রাত 10টার পর হুট করে নাদিয়াদের বাড়িতে 8-10 জন মানুষের আগমন ঘটে। নারী পুরুষের গলার স্বর শুনে নিজের জন্য বরাদ্দকৃত কবুতরের ঘরের মতো ছোট রুমটা থেকে উকি দেয়। উঠোনে দাঁড়িয়ে আছে 8 থেকে 10 জন মানুষ। নাদিয়া জানে এরা কেন এসেছে এই বাড়িতে। আজ তার বিয়ে। একটু আগেই তার মা সাথী বেগম তাকে বলেছে আজ তার বিয়ে। নাদিয়া বিয়ে করবে না বলায় তার মা তাকে দুটো চড় দিয়ে বলেছিল, বিয়া কেন করবি না তুই? নাগর জুটাইছস? বিয়া তোর করণ লাগবো। বড় ঘর থাইকা বিয়ে আইছে, এমন ঘর আর জীবনে চোখে দেখবি? 10 লাখ টাকা দিব কইছে। তোর বইনের বিয়া দাওয়ান লাগবো না? টাকা পামো কই? তোর ভাইয়ে হুন্ডা কিননের লেগা দিন রাত মাথা খায়। নাদিয়া নিঃশব্দে হেসেছিল শুধু। ওর জন্মদাতা পিতা চুপচাপ দূরে বসে দেখছে, কিছু বলেনি। বলবেই বা কেন? সে তো আর নাদিয়াকে ভালোবাসে না। আপদ বিদায় হলেই সবাই যেন বেঁচে যায়। ছেলে পক্ষের 2জন মেয়ে নাদিয়াকে বউ সাজিয়ে দেয়, বিয়ে পড়ানো হয়। ছেলে পক্ষ কোনো খাওয়া দাওয়া করে না। বিয়ে পড়ানো শেষ হতে কাজী সাহেব নিজের পাওনা নিয়ে চলে যান। ছেলে পক্ষের সবাই বউ নিয়ে বের হওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে। রাত প্রায় 1টা বাজতে চলল। ঢাকায় ফিরতেও 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লেগে যাবে। নাদিয়াকে রুম থেকে বের করে আনা হয়। অন্য রুম থেকে বের হয়ে আসে নাদিয়ার সদ্য হওয়া বর। নাদিয়া অন্ধকারের মাঝে একবার চোখ তুলে তাকায়, তবে বুঝতে পারে না কোনটা ওর বর, কারণ ওখানে বরের বেশে কেউ নেই। সকলের পরনে ফর্মাল ড্রেস। নাজমুল হক শুধু নামমাত্রই বাবার দায়িত্ব পালন করার জন্য মেয়ের হাত তুলে দেন মেয়ের জামাইয়ের হাতে। নাদিয়া খেয়াল করে যেই লোকটার এক হাত ধরে আছে তার অন্য হাতে একটা স্টিক। আরেকজন যুবক তাকে এক পাশ থেকে আগলে ধরে আছে, যেন ছেড়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়বে। আর যেই হাতটা ধরেছে সেই হাতটা কোকড়ানোর মতো হয়ে আছে। নাদিয়া নিজেই শক্ত করে ধরে রাখে ওর বরের হাত। কনে বিদায় হয়। নাদিয়ার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। কেউ জানতেও পারলো না নাদিয়া নামের অভাগী মেয়েটার বিয়ে হয়ে গেল। চলে গেল সে শ্বশুর বাড়ি। এই অজপাড়া গায়ে
থেকে সে এখন যাবে ঢাকা শহরে। তার শ্বশুরবাড়ি মস্ত ধনী পরিবার। তারা বিয়েতে ৩টা প্রাইভেট কার নিয়ে এসেছে। মেয়ের বাবাকে নগদ ১০ লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছে। তাদের মেয়েকে কিনে নিল ১০ লক্ষ টাকার বিনিময়ে। আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে নাদিয়া। তবে নাদিয়ার একটু আফসোস হচ্ছে না, কষ্ট হচ্ছে না, বরং সুখ সুখ অনুভব হচ্ছে। এই যে ওর বর ওর হাত ধরে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে, সবাই কারে উঠে বসে। নাদিয়াকে ওর বরের পাশে বসানো হয়। লোকটা একদম চুপ হয়ে আছে, একটা কথাও বলেনি। বোবা নাকি কথা বলতে পারে না কে জানে। নাদিয়া শেষবার তাকিয়ে দেখে নিজের জন্মস্থান, নিজের বাড়িটা, যেটা ওর নিজের হয়েও হয়নি এতকালেও, আর হবেও না কোনোদিনও। সামনের সিটে বসে আছে দুজন। ৩টা কার স্টার্ট করা হয়, একে একে ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। নাদিয়ার বর কারের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। গম্ভীর গলায় বলে, ভেতর লাইট অফ কর। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে চমকে ওঠে নাদিয়া। এমন গম্ভীর স্বর শুনে সেদিকে তাকায়। লোকটা আগের মতোই চোখ বন্ধ করে রয়েছে। মুহূর্তেই ভেতরের লাইট অফ হয়ে যায়। নাদিয়া নিজেও হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ভীষণ ঘুম পাচ্ছে এসির ঠান্ডা বাতাসে। উত্তপ্ত দেহটা শীতল হয়ে গেছে একটু সময়ের মধ্যে। নাদিয়ার ঘুম ভাঙে একটা ছেলের ডাকে, যে কিনা ভাবি ভাবি বলে ডেকে চলেছে। নাদিয়া হুড়মুড়িয়ে সোজা হয়ে বসে, ২ হাতে চোখ কচলে চোখ বড় বড় করে তাকায়। পাশে তাকিয়ে দেখে ওর বর কার থেকে বেরিয়ে গেছে। সে অন্য একজনের কাঁধে ভর করে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। বিশাল আলিশান বাড়ি, চারিদিক জলজল করছে লাইটের আলোয়। নাদিয়ার পাশের ডোর খুলে দেয় ছেলেটা। ভাবি বেরিয়ে আসুন, পৌঁছে গিয়েছি বাড়িতে। নাদিয়া নেমে দাঁড়ায়। দুজন মেয়ে নাদিয়াকে বাড়ির প্রবেশের গেটের কাছে এগিয়ে নিয়ে গিয়ে দাঁড়ায়। নাদিয়ার শাশুড়ি, চাচি শাশুড়ি, আরো কয়েকজন এগিয়ে এসে বরণ করে ভেতরে নিয়ে যায় নাদিয়াকে। ড্রয়িং রুম দেখে নাদিয়া চোখ কপালে। টিভিতে দেখা বাড়িগুলোর মতোই সুন্দর ভেতরটা। সুন্দর সুন্দর ফার্নিচারে ঠাসা প্রত্যেকটা কোণা। নিখুঁতভাবে সাজানো হয়েছে পুরো ড্রয়িং রুম। নাদিয়া মাথা নিচু করে নেয়, দৃষ্টি স্থির করে ফ্লোরে। মার্বেল পাথরের টাইলস দিয়ে তৈরি ফ্লোর, লাইটের আলোয় ঝকঝক করছে। এই বাড়িতে কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা নেই নাদিয়ার। সেই বাড়ির কিনা বউ হয়ে এসেছে। নাদিয়ার কাছে স্বপ্নের মতো লাগছে সবকিছু। সব নিয়মকানুন শেষ করে নাদিয়াকে বরের রুমে নিয়ে যাওয়া হয়। ওর বরের নাম কি নাদিয়া এখনো জানে না। নাদিয়াকে শুভ্র রঙা নরম তুলতুলে বেডে বসানো হয়। নাদিয়ার প্রয়োজনে সবকিছু রাখা সুটকেসটা রুমে দিয়ে যায় একজন। মেয়ে দুজনের মধ্যে একজন বলে, ওদিকে ওয়াশরুম। ভাবি, শাড়ি চেঞ্জ করে হালকা শাড়ি পরে নিও। মেয়ে দুজন চলে যায়। দুজনে নাদিয়া থেকে বয়সে অনেক বড় হবে। কথা মার্জিত ভাষায় প্রকাশ করে। মিষ্টভাষী মানুষ, মিশুকও বটে। অহংকার গরিমা নেই হয়তো, থাকলে নাদিয়ার সাথে এইভাবে কথা বলতো না। নাদিয়া রুমের চারিদিকে ভালোভাবে নজর বুলিয়ে নেয়। আরেক দফা অবাক হয় পুরো রুম দেখে। রুমের ভেতরের রং সাদা, আসবাবপত্র সবকিছু সাদা রঙের, দামি দামি সবকিছু দিয়ে সাজানো রুমটা। বেড থেকে উঠতে যাবে তখনই রুমে প্রবেশ হয় ওর বর উদয় চৌধুরীর। একজনের কাঁধে ভর করে ভেতরে আসে। একবার তাকায় বেডে বসে থাকা নতুন বউয়ের দিকে, তারপর নিজের সাথে আসা ছেলেটাকে বলে, আমি চেঞ্জ করবো, ওয়াশরুমে নিয়ে চলো। ধরে ওয়াশরুমে নিয়ে যায়। আবার এসে ড্রেস নিয়ে যায় আলমারি থেকে। ফ্রেশ হওয়া শেষে আবার ধরে বেডে বসিয়ে দিয়ে চলে যায় ছেলেটা। উদয় চৌধুরী বেডে শুতে শুতে গম্ভীর গলায় বলে, বসে থাকবেন নাকি ঘুমানোর ইচ্ছে আছে? যদি থাকে তাহলে ড্রেস চেঞ্জ করে লাইট অফ করে এসে শুয়ে পড়ুন। নাদিয়া দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সুটকেসগুলো একটা হালকা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে এসে নাদিয়া পড়ে মহা ঝামেলায়। এখানকার কিছুই নাদিয়া ব্যবহার করতে জানে না। জানবে কিভাবে? আগে তো কোনোদিনও দেখেনি, আজকে প্রথম দেখ। শুধুমাত্র ট্যাপটাই আগে দেখেছে আর ইউজ করতেও জানে। বাকিগুলো কিভাবে ইউজ করে নাদিয়া জানা নেই। হাত মুখ ধুয়ে শাড়ি চেঞ্জ করে নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে বরটা উল্টো পাশ ফিরে শুয়ে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। হাতের শাড়িটা ভাঁজ করে রেখে দেয়। লাইট অফ করে চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। ফজরের আজান হয়েছে কিছুক্ষণ আগেই। এই টাইমে রোজ ঘুম থেকে উঠে নাদিয়া, তারপর হাত মুখ ধুয়ে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে। তারপর গোয়াল ঘরে যায়। গরু বের করে গোবর পরিষ্কার করে, উঠোন বাড়িঘর ঝাড়ু দেয়, রান্না করে। কিন্তু আজকে ভাগ্যের পরিবর্তনে এই সময়টাতে শুয়ে আছে তুলতুলে নরম বিছানায়। ওর দুঃখের দিন কি ফুরিয়ে এসেছে, নাকি সেই 22 বছর আগের বাড়িটা ছেড়ে আসলেও 22 বছর আগের ভাগ্যটা ওকে ছাড়েনি। নাদিয়ার ঘুম ভাঙে 8টার পর। আড়মোড়া দিয়ে উঠে বসে বেডে। আশেপাশে তাকে অপরিচিত জায়গা দেখে চমকে ওঠে। কিঞ্চিত সময়ের ব্যবধানে পূর্বের সবকিছু মনে পড়ে যায়। এটাও শ্বশুর বাড়ি, আর এটাও পরের রুম। পাশে শুয়ে থাকা মানুষটার দিকে তাকায়। আগের মতোই উল্টো পাশ ফিরে শুয়ে আছে, নড়াচড়া করেনি আর। বেড থেকে নেমে দাঁড়ায়। এলোমেলো শাড়ি ঠিক করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে ডিভানের উপর বসে। বাহিরে আলো ফুটলেও রুমটা এখনো পুরোপুরি অন্ধকারে ছেয়ে আছে। শুধু সাদা থাই গ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু আলো রুমে প্রবেশ করছে, যার দরুন একটু একটু আলোকিত হয়ে আছে রুমটা।
নাদিয়া এখন কি করবে? রুম থেকে বের হবে নাকি এখানেই বসে থাকবে? অপরিচিত একটা জায়গা, মানুষজন কাউকেই চেনে না। শাড়ির আঁচল খামচে ধরে চুপচাপ বসে রইল। বাবার বাড়ির কথা স্মরণ হয়। গরুগুলো কি এখনো গোয়ালের ভিতরে রয়েছে নাকি সাথী বেগম বের করেছেন? আজকে রান্না কে করবে? পুরো বাড়ির কাজ কে করবে? আজ তো সতীনের মেয়ে নাদিয়া নেই। কার ঘাট ধরে কাজগুলো করাবে আজ? নাদিয়া বুক ভরে শ্বাস টেনে নেয়। কতগুলো দিন পর কোনো কাজ না করে এভাবে বসে আছে, হিসেব নেই। আবার তাকায় বেডে শুয়ে থাকা মানুষটার দিকে। লোকটা বেশ অদ্ভুত। সবসময় কি গম্ভীর স্বরে কথা বলে নাকি শুধু গতকালকেই বলেছে? কথাও বলে হয়তো খুব কম। নতুন বউয়ের সাথে দুটো কথা অবধি বলল না, চেঞ্জ করতে বলেই উল্টো পাশ ফিরে শুয়ে পড়েছে। অদ্ভুত মানুষ। বসে থাকতে থাকতে সময় গড়িয়ে 9টার ঘরে চলে আসে। বসে থাকতে ভালো লাগছে না। বসা থেকে উঠে নিঃশব্দে পায়চারি করতে শুরু করে। লোকটার সাথে সাথে এই বাড়ির সকল মানুষও বেশ অদ্ভুত। এতটা বেলা হয়ে গেল, কেউ ডাকতে আসলো না ওকে? নাকি এখনো কেউ ঘুম থেকে ওঠেনি? হয়তো ওঠেনি। সকলেই তো রাত জেগেই ছিল। 9:30টার পর রুমের ডোর নক করে। ডোর খোলাই ছিল, আবার ধাক্কা দিতে খুলে যায়। ডোরের দিকে তাকায় নাদিয়া। রাতে যে মেয়েটা ওকে রুমে রেখে গিয়েছিল সেই মেয়েটা এসেছে। উদয়ের চাচাতো বোন উষা। উষা নাদিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, উঠে গেছো? আমি তো ভেবেছিলাম ঘুম হয়নি, তাই আর ডাকতে আসিনি। জোর করে সৌজন্যমূলক হাসে নাদিয়া। উষা নিজের হাতে থাকা প্যাকেট দুটো ডিভানের উপর রাখে। নিজেই গিয়ে লাইট অন করে। লাইটের আলো ইন্টেরিয়র ডিজাইনে রুমটা আলোকিত হয়ে যায়। রুমটা নাদিয়ার কাছে স্বপ্নের রাজ্যে মনে হচ্ছে। কারো থাকার রুম এত সুন্দর হয় নাদিয়ার কল্পনায় ছিল না। উদয়ের চোখে লাইটের আলো পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে বিরক্তিতে। বিরক্তি ভঙ্গিতেই ওপাশ থেকে এপাশ হয়। চোখ মেলে দেখে 3জন মেয়ে দাঁড়িয়ে আছে, যার মধ্যে একজন ওর বউ আর 2জন বোন। বিরক্তি মাখা গম্ভীর কণ্ঠে বলে, লাইট অন করেছে কে? 3জনেই বেডের দিকে তাকায়। উদয়ের রাগে রাগে মুখ দেখে উষা আর ওর ফুফাতো বোন মারিয়ার মুখ চুপসে যায়। উষা মিনমিন করে বলে, সরি ভাইয়া, আসলে ভাবিকে তৈরি করে নিয়ে যেতে বলেছে, তাই আর কি। উদয় পাশ থেকে একটা বালিশ নিয়ে নিজের মাথার উপর চেপে ধরে। উষা ফোঁস করে শ্বাস ছাড়ে। যাক বাবা, বেঁচে গেছে। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তিনজনের চোখে মুখের অবস্থা। উষা আর মারিয়ার চুপসে যাওয়া চোখ মুখ দেখে এতটুকু বুঝতে পেরেছে এই লোকে ভয় পায় এরা। না হলে এর দুটো কথা শুনে মুখ অমন হয়ে যাবে কেন? উষা আস্তে আস্তে বলে, ভাবি, চলো তোমাকে তৈরি করে দেই। সবাই নিচে অপেক্ষা করছে তোমার জন্য। উষা শপিং ব্যাগ থেকে একটা নীল রঙের জামদানি শাড়ি বের করে। অন্য ব্যাগ থেকে জুয়েলারি বক্স। সময় নিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় দুজন। নাদিয়া নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারে না। এটা কি সেই অচপাড়াগার মেয়ে নাদিয়া, যে কিনা মুখে কখনো একটু ক্রিম দিতে পারতো না, চুলে ঠিক মতো শ্যাম্পু করতে পারতো না, ভালো পোশাক পরতে পারতো না? সে কিভাবে এত দামি শাড়ি, স্বর্ণের জুয়েলারি পরবে? এত দামি দামি মেকআপ প্রোডাক্ট কিনবে? রোদে খাবারের কাজ করতে করতে ফর্সা স্কিনে ট্যান পড়ে গেছে। নিজেকেই সাজে দেখে নাদিয়া নিজেই মুগ্ধ হয়ে যায়। নাদিয়া সত্যি কি এত সুন্দর নাকি স্বপ্ন দেখছে? রাতে বিয়ের জন্য সাজিয়ে দিল, সময়ের অভাবে নাদিয়া নিজেকে আয়নায় দেখতে পারেনি। রাতেও কি এভাবেই সাজানো হয়েছিল? হয়তো না। উষা নাদিয়ার মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, মাশা আল্লাহ, অনেক সুন্দর লাগছে ভাবি তোমায়, কারণ নজর না লাগে। নাদিয়া লজ্জা পেয়ে মাথা নুইয়ে নেয়। আর লজ্জা পেতে হবে না, আমরাই তো। চলো নিচে চলো, অনেক বেলা হয়ে গেছে, খেতে হবে তো। নাদিয়া টুলের উপর উঠে দাঁড়ায়। উষা নাদিয়ার হাত ধরে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে মারিয়াকে বলে রুমের লাইট অফ করে দিয়ে আসতে। তারপর বেডে শুয়ে থাকা ভাইয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, দেখলে না নিজের বউটাকে, দেখলে পাগল হয়ে যাবে। নিচে নেমে আসতে সকলে তাকায় নাদিয়ার দিকে। মেয়েটা আসলেই অনেক সুন্দরী, মায়াবীও বটে। এই মেয়েটার বদলতে যদি ছেলেটার জীবন পরিবর্তন হয়, সমস্যা কোথায়? তারা নাদিয়ার ব্যাপারে সবকিছু জেনে শুনে এনেছে ছেলের বউ করে। যা কিছু হয়ে যাক, নাদিয়া কোনোভাবেই উদয়কে ছেড়ে যেতে পারবে না। যাবেই বা কোথায়? যাওয়ার জায়গাই তো নেই। থাকলে উদয়ের সাথেই থাকতে হবে, থাকতে না চাইলে উদয়ের সাথেই থাকতে হবে। মরলে উদয়ের সাথে, বাঁচলেও উদয়ের সাথে। এই পৃথিবীতে নাদিয়ার শেষ গন্তব্য উদয় চৌধুরী। নাদিয়া সবাইকে সালাম দেয়। সকলে যা যা জিজ্ঞাসা করে ধীরে ধীরে তার উত্তর দেয়। বাড়ির বড় বউ হিসেবে সবাই নাদিয়াকে গিফট দেয়, শাড়ি গহনা দেয় সকলেই। নাদিয়া অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। এত গহনা দিয়ে কি করবে? এত দামি শাড়ি দিয়েই বা কি করবে? এগুলো পরার যোগ্যতা কি আছে ওর? হয়তো আছে। এখন তো আর সে অজপাড়া গায়ের মেয়ে নাদিয়া নয়। এখন সে চৌধুরী হাউসের বড় বউ। তাকে এখন থেকে এসব পরেই চলতে ফিরতে হবে। অতিরিক্ত নার্ভাসনেসের কারণে নাদিয়ার হাত পা তিত্তির করে কাঁপছে। এসির মধ্যে নাকে বিন্দু বিন্দু ঘাম জমছে। খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয় নাদিয়াকে। আধুনিক ডিজাইনের মার্বেল পাথরের ডাইনিং টেবিলে চারিদিকে আধুনিক ডিজাইনের চেয়ার। একটা চেয়ারে বসানো হয়েছে নাদিয়াকে। বাকি চেয়ারগুলোতে বাড়ির বাকি সদস্যরাও বসে। সিরামিকের বড় প্লেটে নাদিয়াকে খাবার বেড়ে দেয় উদয়ের মা মেহানি চৌধুরী।
নিজের সামনে প্লেটে বেড়ে রাখা খাবারের দিকে তাকিয়ে থাকে নাদিয়া। এই খাবার এই জন্মে সে খাওয়া তো দূরের কথা, চোখেও দেখেনি। বাবার বাড়িতে এসে 3 বেলা পেট ভরে ভর্তা ভাতই খেতে পেত না, সকালে আর রাতে খেতে দিত, দুপুরে না খেয়েই থাকতো। খাচ্ছ না কেন নাদিয়া? খাও। জি খাচ্ছি, আপনারাও খান। আস্তে আস্তে কথাগুলো বলে নাদিয়া। মেহানি চৌধুরী মৃদু হাসেন। মেয়েটা কাল আসার পর থেকে ধীরে ধীরে কথা বলে। ঘটক বলেছিল নাদিয়া খুবই শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, বাঁধ ভাঙা ধৈর্য তার, সব কাজে পারদর্শী। খেতে খেতে নাদিয়ার চোখ পানিতে ভরে ওঠে। এত সুস্বাদু খাবারও আজ গলা দিয়ে নামছে না। অন্যদিন নুন ভাত হলেও 2 মিনিটে খাওয়া হয়ে যায়, সেখানে আজ 5-7 মিনিটে 3 ভাগের 1 ভাগ খাওয়া শেষ করতে পারেনি। খাচ্ছ না কেন? লজ্জা পাচ্ছ? লজ্জা পেয়ে, এটা তো এখন তোমারও বাড়ি, তাই নির্দ্বিধায় খাও। প্লেটের সামনে খাবার শেষ করো। শাশুড়ি মায়ের কথায় সেদিকে চোখ তুলে তাকায় একবার, তারপর মাথা নিচু করে আস্তে আস্তে বলে, আমার খাওয়া শেষ মা, আর খেতে পারবো না। যতটুকু খাবার দিয়েছিলাম ততটুকুই তো রয়েছে এখনো, আর অল্প খাও মা। নাদিয়া চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। দ্রুত সেই পানি মুছে নিয়ে আরো কয়েক লোকমা খাবার খায়। খাবার খাওয়া শেষ হলে নাদিয়াকে সোফায় বসানো হয়। ওর আশেপাশে বাড়ির বাকি সদস্যরা বসে। নাদিয়ার পাশে এসে বসে ওর শাশুড়ি মেহানি চৌধুরী। নাদিয়া, নাদিয়া শাশুড়ি মায়ের দিকে তাকায়। তুমি আমার ছেলেকে নিশ্চয় দেখেছো, ওর কন্ডিশনও দেখেছো। 1.5 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ওর এই অবস্থা হয়েছে। সাধারণভাবে হাঁটাচলা করতে পারে না, নিজের হাতে খেতেও পারে না, ওকে খাইয়ে দিতে হয়। নিজের কোনো কাজ নিজে করতে পারে না, ওর সব কাজ অন্য কাউকে করে দিতে হয়। ডাক্তার বলেছে উদয় কোনো দিন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। উদয় বাচ্চা ছেলে নয় যে ওকে আমি গোসল করাবো, কাপড় পরাবো। ও পরিপক্ক একজন যুবক ছেলে। আমি চাইলেও ওকে গোসল করাতে পারবো না, ড্রেস চেঞ্জ করিয়ে দিতে পারবো না, তবে হ্যাঁ, ওকে খাইয়ে দেওয়া, বাকি কাজ করে দিতে পারবো। তোমার শ্বশুর অফিসের কাজে বিজি থাকে, সে অফিসের কাজ বন্ধ রেখে উদয়ের কাছে থাকতে পারে না, তাকে বাইরে যেতে হয়। প্রহর উদয়কে গোসল করায়, বাকি সব কাজ কিছু করে দেয়। ওকেও অফিসের কাজে দৌড়াদৌড়ি করতে হয়। সকালে উদয়কে ব্যায়াম করায়, রোজ দুপুরে অফিস থেকে ফিরে উদয়কে গোসল করিয়ে দেয়, ড্রেস পরায়, খাবার খাওয়ায়, মেডিসিন খাওয়ায়, আবার অফিসে যায়। সারাদিন ছেলেটা দৌড়ের উপরেই থাকে। উদয়ের দেখাশোনা করার জন্য একজন ছেলেকে রাখা হয়েছিল। সেই দিনই সেই ছেলেকে বাড়ি থেকে বিদায় করেছে উদয়। প্রহর আর আমাকে ছাড়া কাউকে ওর কাছে ঘেঁচতে দেয় না। একজন মেয়েদের অনুমতি নেই ওর রুমে প্রবেশ করা। এভাবে আর কতদিন চলবে বলো? উদয়ের বিয়ের বয়স হয়েছে, বিয়ে বয়স আরও কয়েক বছর আগেই হয়েছে, তবে উদয়ের জোরের কারণে বিয়ে করানো সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে কাল বিয়ে করেছে। আজ থেকে আমার উদয়ের সব দায়িত্ব তোমার। আজ থেকে তুমি ওকে দেখে শুনে রাখবে। নাদিয়া শাশুড়ি মায়ের মুখের দিকে তাকায়। নাদিয়া বুঝতে পারে ওকে বউ করে নয়, মূলত উদয়ের সব কাজ করার জন্য কাজের মেয়ে করে নিয়ে এসেছে। তবুও নাদিয়ার আফসোস নেই, খুশি মনেই মেনে নেয় নিজের নিয়তি। আল্লাহ তাআলা যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই করেন। সময় গড়ায়, উদয়ের ঘুম ভাঙে। আড়মোড়া দিয়ে উঠে বসে কোনো রকমে, বেড হাতড়ে ফোন হাতে নেয়, পাওয়ার বাটন চেপে স্ক্রিনে তাকায়। 12টা 25 বেজে গেছে। রুমের আশেপাশে নজর বোলায়, ফোন আনলক করে প্রহরের নম্বরে ডায়াল করে। বড় ভাইয়ের কল পেতে নিজের রুম থেকে বেরিয়ে ভাইয়ের রুমে আসে। পর্দা সরিয়ে দিতে সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠে পুরো রুম। সাদা থাই গ্লাস খুলে দেয়, ব্যালকনির থাই গ্লাসের ডোর খুলে দেয়। বাইরে ঠান্ডা বাতাস প্রবেশ করে রুমের ভেতর। উদয় বেড থেকে 2 পা নামিয়ে দেয়, পাশ থেকে স্টিকটা বাম হাতে নেয়। প্রহর এগিয়ে এসে উদয়কে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ওকে ভেতরে রেখে রুমে এসে ট্রাউজার, টি শার্ট, টাওয়েল নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর উদয়ের ডাক শুনে ভেতরে প্রবেশ করে, ধরে চেয়ারে বসায়, গায়ের টি শার্টটা খুলে দেয়, ব্রাশ পেস্ট লাগিয়ে উদয়ের হাতে দেয়। গোসল শেষে ড্রেস চেঞ্জ করিয়ে রুমে নিয়ে আসে, আবার নিজেই বেড গুছিয়ে দেয়, রুম ঝাড়ু দেয়, মপ দিয়ে রুম মুছে দেয়। উদয়ের ভেজা ড্রেস ধুয়ে ছাদে চলে যায় শুকোতে দেওয়ার জন্য। উদয় বিষণ্ণ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। জীবনটা কি থেকে কি হয়ে গেল? 1.5 বছর আগে জীবনটা কেমন ছিল আর আজ কেমন হয়ে গেছে। 1.5 বছর ধরে বেডে পড়ে আছে। অন্যের কাজ করবে তো দূরে থাক, নিজের কাজটাও করতে পারে না। অন্যের সাহায্য ছাড়া ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না। এভাবে কতকাল বেঁচে থাকবে? নিজের এই অক্ষম অবস্থা কুরে কুরে খায়।
ডক্টর বলেছেন কোনোদিনও স্বাভাবিক হয়ে হাঁটতে চলতে পারবে না, যতদিন বেঁচে থাকবে ততদিন এভাবেই বেঁচে থাকতে হবে। যদিও ডক্টর বলেছেন এর থেকে একটু সুস্থ হওয়ার সম্ভাবনা এখনো আছে। ডান হাত পা পুরোপুরি ঠিক না হলেও কিছুটা ঠিক হবে, তবে সেটা কতটুকু বলা যায় না। মাঝে মাঝে ইচ্ছে করে এই অবস্থা থেকে মুক্তি পেতে, বাড়ির সবাইকে মুক্তি দিতে চিরদিনের জন্য। চেষ্টাও করেছিল, তবে এ সফল হয়নি। এই জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছে, বিতৃষ্ণা চলে এসেছে, ভালো লাগে না কিছু। রুমে কারো উপস্থিতি টের পেয়ে ডোরের দিকে তাকায়। খাবার হাতে নাদিয়া এগিয়ে আসছে। নাদিয়াকে দেখে চোয়াল শক্ত হয়, চোখে মুখে কাঠিন্য ভাব ফুটে উঠে। রেগে তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে। এখন অবধি বইয়ের মুখ দেখেনি, দেখতে ইচ্ছে করেনি। নাদিয়া খাবার ট্রেটা সেন্টার টেবিলের উপর রাখে, পানির খালি জগটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসে। উদয় এখনো আগের মতোই বসে আছে। নাদিয়া প্লেটে খাবার বেড়ে নেয়। এই খাবার এখন উদয়কে খাইয়ে দিতে হবে, কেমন যেন লাগছে। এর আগে কখনো কোনো মানুষকে খাইয়ে দিতে হয়নি। পুরুষ মানুষ তো দূরের কথা, মেয়ে মানুষকেও খাইয়ে দেয়নি। এখন একজন পুরুষ মানুষকে কিভাবে খাইয়ে দেবে? যতই হাজবেন্ড হোক, মাত্র কয়েক ঘন্টার পরিচয়। তার মধ্যে আবার দুজনের মাঝে কোনো কথা হয়নি। কেমন ইতস্তত বোধ হচ্ছে, অস্বস্তিও হচ্ছে। যেমন লাগুক খাইয়ে দিতেই হবে। আজ থেকে উদয়ের সব দায়িত্ব ওর ঘাড়ে ট্রান্সফার হয়ে গেছে। প্লেট হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়, এগিয়ে যায় উদয়ের সামনে। উদয় রাগী চোখে তাকায় নাদিয়ার মুখের দিকে, তারপর আবার ফ্লোরের দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে, এগুলো নিয়ে এখানে কেন? নাদিয়া বরাবরের মতো আস্তে ধীরে শান্ত স্বরে বলে, আপনাকে খাইয়ে দিতে বলল। উদয় এক থাবায় নাদিয়ার হাতের প্লেট নিচে ছুঁড়ে ফেলে। ভয়ে কেঁপে ওঠে নাদিয়া। উদয় গর্জন করে বলে, খেতে চেয়েছি আমি, বলেছি আমি খাবো। দূর হও আমার চোখের সামনে থেকে, আসবেন আমার চোখের সামনে। ভয়ে কয়েক কদম পিছিয়ে যায় নাদিয়া। উদয়ের ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে, কেমন খ্যাপাটে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখনই এক থাবায় জানটা বের করে নিবে। আবারও গর্জন করে উঠে। যেতে বলেছি এখান থেকে। নাদিয়া ভয়ে জমে গেছে। রাত থেকে দেখে আসা শান্ত মানুষটার এমন অশান্ত রূপ দেখে নাদিয়ার বোধ বুদ্ধি লোপ পেয়েছে। নড়াচড়া করতেও ভুলে গেছে, শুধু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে উদয়ের মুখের দিকে। মুহূর্তে বাড়ির সবাই উপস্থিত হয় উদয়ের রুমের সামনে। রুমের ভেতরে ফ্লোরে ছড়িয়ে রয়েছে খাবার আর সিরামিকের টুকরো টুকরো হয়ে যাওয়া প্লেটটা। উদয়ের থেকে কিছুটা দূরে ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে নাদিয়া। উদয় এর ডোরের দিকে তাকায়। রাগ আরো কয়েক ডিগ্রি বেড়ে যায়, চিৎকার করে বলে। ওকে খাবার নিয়ে আসতে কে বলেছে? মেহানি চৌধুরী বলেন, এত রেগে যাচ্ছ কেন বাবা? আমি নাদিয়াকে বলেছি তোকে খাইয়ে দিতে। আমি বলেছি ওর হাতে খাবো? না, তাহলে কেন পাঠিয়েছ? তোকে খাইয়ে দিতে। এখন থেকে নাদিয়া তোকে খাইয়ে দেবে, তোর সব কিছু করে দেবে। ও কেন করবে? কেন খাইয়ে দেবে? তোমাদের কাছে বোঝ হয়ে গেছি আমি? যদি হয়ে থাকি তাহলে আমাকে বলো। আমার কোনো কাজ তোমাদের করতে হবে না, তোমাদের প্রয়োজন নেই আমার। নিজের কাজ নিজে করতে পারলে করব, না পারলে করবো না। তোমাদের কারোই সাহায্য লাগবে না আমার। এত রেগে যাচ্ছ কেন বাবা? অসুস্থ হয়ে পড়বি তো। আমার সুস্থ অসুস্থ নিয়ে তোমাদের না ভাবলেও চলবে। বিয়ে করতে বলেছিলে, করেছে। তোমাদের ছেলের বউর দরকার ছিল, এনে দিয়েছে। এখন ছেলের বউ নিয়ে বিদায় হও আমার চোখের সামনে থেকে। ওকে যেন আমার চোখের সামনে দ্বিতীয়বার না দেখি। রাতে দয়া করে থাকতে দিয়েছিলাম, এখন আর না। লোভী মেয়ে একটা। ওকে যেখানে পড়ো সেখানে নিয়ে যাও, শুধু আমার রুমে আমার চোখের সামনে যেন না আসে। শুধু কেন, তোমরা আসবে না আমার রুমে। আবারও অ্যাটাক এসে যাবে বাবা, শান্ত হ, আস্তে কথা বল। আস্তে কথা বলবো না, এটাকে তো চাই আমি। আবার অ্যাটাক আসুক, আবার মরণ আমাকে আলিঙ্গন করুক। কেন বড় ধরনের অ্যাটাক আসে না? মরণ কেন আমাকে আলিঙ্গন করে না? বাঁচতে চাই না তো আমি। আমার তো সেদিনে মরে যাওয়া উচিত ছিল। কেন মরলাম না আমি? কেন এখন এইভাবে পঙ্গু হয়ে বেঁচে আছি? মেহানি চৌধুরী ভেজা গলায় বলেন, বাবা, উদয় শান্ত হ। তুই এমন উত্তেজিত হচ্ছিস কেন? ডাক্তার বলেছে উত্তেজিত হতে নিষেধ করেছে তোকে। ফ্লোরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠে বলে, বের হও আমার রুম থেকে, কেউ আসবে আমার চোখের সামনে। ভয়ে কয়েকজন বেরিয়ে চলে যায়। মেহানি চৌধুরী, প্রহর আর উদয়ের ফুপি দাঁড়িয়ে থাকে। যাচ্ছ না কেন এখনো? নিজেরা যাও, সাথে লোভী মেয়েটাকেও নিয়ে যাও। লোভী মেয়ে একটা। সব মেয়েরা লোভী। লোভ এদের রক্তে মিশে থাকে। কাউকে যেন না দেখি আমার রুমে। বের হয়ে এক্ষুনি। নাদিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মেহানি চৌধুরী নাদিয়ার দিকে তাকায়। মুখটা মলিন হয়ে গেছে, চোখ দুটো টলমল করছে, ঠোঁট দুটো টিট টিট করে কাঁপছে। উদয় আবার চিৎকার করে ওঠে, গেট আউট অফ মাই রুম অ্যান্ড আউট অফ মাই সাইট। তিনজন রুম থেকে বেরিয়ে যায়। নাদিয়া তখনও আগের মতোই দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে ফ্লোরের দিকে। উদয় দাঁতে দাঁত চেপে বলে, রুম থেকে বের হওয়ার জন্য কি তোমাকে আলাদা করে ইনভাইট করতে হবে নাকি? নাদিয়া চোখ তুলে উদয়ের মুখের দিকে তাকায়। খ্যাপাটে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। নাদিয়া কোনো কথা না বলে ঝাড়ু আর বেলচা নিয়ে ফ্লোরের খাবার আর প্লেটের
খণ্ডগুলো পরিষ্কার করতে শুরু করে। উদয় কিছু সময় নাদিয়ার দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, অসহ্যকর মেয়ে একটা। গায়ে গন্ডারের চামড়া লাগানো কিনা কে জানে। এই মেয়েদের চামড়া তো মোটা কেন হয়? উদয় নাদিয়ার দিকে তাকাবে না করেও ঘাড় ঘুরিয়ে তাকায়। নাদিয়া প্লেটের ভাঙা টুকরোগুলো হাত দিয়ে তুলে তুলে বালতিতে ফেলছে। এরকম করতে দেখে উদয়ের রাগ আরো বেড়ে যায়। বেলচা থাকতেও হাত দিয়ে কেন তুলতে হবে? হাত কেটে গেলে কি হবে? কিছু বলতে ইচ্ছে করলেও বলল না। দাঁতে দাঁত চেপে বসে রইল নাদিয়ার দিকে তাকিয়ে। নাদিয়া সবগুলো টুকরো তুলে খাবারগুলো বেলচার সাহায্যে বালতিতে ফেলে। রুম পুরোপুরি পরিষ্কার করে দেয়। নাদিয়ার কাজ দেখে উদয় মনে মনে একটু প্রশংসা করে। ভেবেছিল হাত কেটে ফেলবে, পরিষ্কার করতে পারবে না, কিন্তু উদয়কে ভুল প্রমাণ করে হাতও কাটেনি, রুমও পরিষ্কার করেছে। উদয় তো আর জানে না নাদিয়ার কাছে এই সব কাজ দুধ ভাত। দ্বিতীয়বার মপ ভিজিয়ে এনে আবারও ফ্লোর মুছতে শুরু করে। নাদিয়ার হাতে থাকা স্বর্ণের চিকন চুড়িগুলো মৃদু ঝুনঝুন শব্দ তুলতে থাকে। তখন থেকে ঝুনঝুন শব্দের কারণে উদয়ের বিরক্তি ফিল হচ্ছে। শেষমেশ সহ্য করতে না পেরে বলেই বসে, এরপর থেকে ঝুনঝুন শব্দ করে কোনো কিছু পড়বে না তুমি। এই শব্দ ভালো লাগে না আমার, বিরক্তিকর লাগে। আমার সামনে ঝুনুর ঝুনুর শব্দ করে কিছু পড়তে পারবে না। খোলো এইসব। আপনি না বললেন আমি যেন অন্য রুমে থাকি? অন্য রুমে থাকলে তো এই শব্দ আর আপনার কান অব্দি আসবে না। উদয় নিজের পূর্বের বলা কথাগুলো স্মরণ করে নিজে বিরক্ত হয়। শুধু ঝুনঝুন করা চুরি কেন, পুরো ঝুনঝুনির গোডাউন গলায় বেঁধে ঘুরুক, তাতে উদয়ের কোনো সমস্যা নেই। শুধু ওর কানে শব্দ না আসলেই হয়, আর এই মেয়ে ওর চোখের সামনে না আসলেই হলো। উদয় অন্যদিকে তাকিয়ে বলে, বেশি কথা বলো তুমি, বের হও আমার রুম থেকে। নাদিয়া ভ্রু কুচকে তাকায়। কথাই তো বলে না, দুটো কথা বলেছে তাতেই নাকি বেশি কথা বলে। নাদিয়া মব হাতে ওয়াশরুমে প্রবেশ করে। মব ধুয়ে রেখে হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। খাবার আর ভাঙা প্লেট রাখা ছোট বালতিটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। উদয় ফোঁস করে শ্বাস ছাড়ে। রাগে শরীর জ্বলে যাচ্ছে। আর কতকাল এভাবে অন্যের উপর নির্ভর হয়ে থাকতে হবে? কোনোদিন কি নিজের একার শক্তিতে আবার হাঁটতে পারবে না? কবে আবার নিজের হাতে খাবার খেতে পারবে? সেই দিনগুলো কি আসবে? নাকি এভাবেই অন্যের উপর নির্ভরশীল হয়ে কাটাতে হবে বাকি জীবন? নাদিয়া বালতি হাতে নিচে নেমে আসে। নাদিয়াকে দেখে উম্মেহানি চৌধুরী আর উষা এগিয়ে যায়। হাতের বালতির দিকে তাকিয়ে দেখে নষ্ট খাবার আর প্লেটের খণ্ডগুলো। উম্মেহানি চৌধুরী বলেন, উদয় তোমার উপরে রাগারাগি করেন তো? আর নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। কি বলেছে? সেরকম কিছু বলেনি। উম্মেহানি চৌধুরী একটু শান্ত হলেন। উষা নাদিয়ার হাত থেকে বালতিটা নিয়ে কিচেনে রেখে আসে। মেড পরে ফেলে দিয়ে আসবে। উদয়ের ফুপাতো ভাই বোন তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। ওনারা এখন চলে যাবে। এসেছিল উদয়ের বিয়ের জন্য। সকলেরই অফিস পড়াশোনা আছে, তাই বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে। সকলের কাছ থেকে বিদায় নেয়। তারপর উদয়ের কাছ থেকেও বিদায় নিয়ে এসে রওনা হয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। প্রহর সোফা থেকে উঠে উদয়ের জন্য প্লেটে খাবার বেড়ে নিয়ে যায় ওর রুমে। উদয় তখন ল্যাপটপ নিয়ে বসে আছে। গায়ে জড়ানো ধূসর রঙের টি শার্ট, সিল্কি চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, ফর্সা মুখটা মলিন। টি শার্টের স্লিপ কনুই অব্দি গোটানো, ফর্সা লোমো সাত কনুয়ে নিচ থেকে বেরিয়ে আছে। এক মনে তাকিয়ে আছে ল্যাপটপের স্ক্রিনে। বাম হাত দিয়ে থেমে থেমে টাইপ করছে। প্রহর গলা খাকারি দেয়। উদয় তাকায় না প্রহরের দিকে। খাবার বেডের এক পাশে রাখে। বেসিন থেকে হাত ধুয়ে আসে। পানির গ্লাসটা বেডের পাশে রাখে। খাবার প্লেট হাতে তুলে নেয়। উদয়ের সামনে থেকে ল্যাপটপ সরিয়ে নেয়। উদয় ভয়ঙ্করভাবে রেগে তাকায়। প্রহর শুকনো একটা ঢোক গিলে নেয়। এইভাবে তাকাচ্ছ কেন? ল্যাপটপ দে। আগে খাবার খেয়ে নাও। সকালে খাওনি? মেডিসিন আছে তোমার। উদয় হাত বাড়ায়। প্লেট দে। কেন? কেন আবার? খাবো, দে তাড়াতাড়ি। আমি খাইয়ে দিচ্ছি। লাগবে না, প্লেট দিয়ে বের হও আমার রুম থেকে। ব্রো, রেগে যাচ্ছ কেন? রাগ তোমার জন্য ভালো নয়। যা আমার চোখের সামনে থেকে যা। কেউ আসবে না, তোরা কাউকে লাগবে না আমার। আমার কাজ আমি করতে পারবো। প্লেট দে। বলেই প্রহরের হাত থেকে প্লেট নিয়ে নেয়। হুইল চেয়ারটা নিয়ে আয়। হুইল চেয়ার কেন আবার? উদয় আরো রেগে তাকায়। হুইল চেয়ার দিয়ে মানুষ কি করে এই ছেলে জানে না নাকি? হুইল চেয়ারে বসে নাচবো, তাই নিয়ে আয় যা। প্রহর চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। একসময় নিজেই হুইল চেয়ারে চলাফেরা করবে না বলে তাণ্ডব চালিয়েছে। হুইল চেয়ার তার রুমে জায়গা হয়নি। রুম থেকে চেয়ারটা বের করে দিয়েছে। এখন কোথায় রয়েছে কে জানে। ধুলোবালির স্তূপ জমে গেছে বোধহয়। এভাবে তাকিয়েছিস কেন? নিয়ে আয় যা। তুমি হুইল চেয়ার ইউজ করবে? না, হুইল চেয়ার আমাকে ইউজ করবে। বেশি কথা না বলে নিয়ে আয়। প্রহর তবুও বসে থাকে। উদয়ের মেজাজ খারাপ হয়। হাত থেকে প্লেটটা বেড়ে রেখে পানির গ্লাসের জন্য আগায়, কিন্তু প্রহরের জন্য গ্লাসের কাছে যেতে পারছে না। বাম হাতের এক ধাক্কায় প্রহরকে বেড থেকে নিচে ফেলে দেয়। বেচারা প্রহর বড় বড় চোখ করে তাকিয়ে থাকে বড় ভাইয়ের দিকে। ওর ভাই ওকে ভাবে ফেলে দিল, বিশ্বাস হচ্ছে না। উদয় দাঁতে দাঁত চেপে বলে, ভালোভাবে করলে কথা কানা যায় না? আমার কোনো কাজ তোকে করতে হবে না। হুইল চেয়ার আমি নিজে নিয়ে আসবো। লাগবে না কারো সাহায্য। যা দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে।
পানির গ্লাসটা হাতে নেয়, মেডিসিনের বক্স থেকে খাওয়ার আগে মেডিসিন খেয়ে নেয়। হাত ধুতে যাবে, দেখে বালতিটা নেই। মেজাজ সপ্তমে চড়ে বসে। রাগ একটু কমেছে তো আবার বাড়ছে, উঠানামা করছে সমান তালে। বিড়বিড় করে বলে। ওই অসভ্য মেয়েটা বালতিটা নিয়ে চলে গেছে। প্রহর নিচ থেকে উঠে দাঁড়ায়, বেসিন থেকে আবারও হাত ধুয়ে আসে, জোর করে প্লেট আবার হাতে নেয়। প্রহর, প্লেট ছাড় বলছে। তুমি আজকে এমন করছো কেন ব্রো? কেমন করেছে? ছাড় তুই, আর যা এখান থেকে। আমি খাইয়ে দিচ্ছি। কেন? আমি কি খেতে পারবো না? ওহো, আমি তো ভুলেই গেছিলাম। আমি এখন অক্ষম। আমি অন্যের উপর নির্ভরশীল। আমি নিজের কাজ নিজে করতে পারি না, নিজের হাতে খেতেও পারি না, যাকে বলে প্রতিবন্ধী। আমি এখন প্রতিবন্ধী, তাই না? তোরা সবে আমার উপর দয়া দেখাস। ব্রো, এইসব কি বলছো তুমি? তুমি যা ভাবছো এরকম কিছুই না। আমি একদম ঠিক বলেছি। প্লেট দে। আমি খাইয়ে দেই। ধমক দিয়ে বলে। দিতে বলেছি, দে। প্রহর তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। এত রেগে যাচ্ছে কেন? বলছি না দে। আমি খাইয়ে দিই না ব্রো? উদয় চট দেয় প্রহরের গালে। প্রহর হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। উদয় চিৎকার করে বলে। এক কথা কত করে বলতে হয়? বাংলা কথা বুঝিস না? লাগবে না তোদের সাহায্য। ব্রো, উদয় চট দেওয়ার জন্য আবারও উদ্ধত হয়। ভাই সরল চাহনি দেখে দিতে পারে না, হাত থেমে যায়। জড়িয়ে ধরে ছোট ভাইকে। প্রহর হাত থেকে প্লেট রেখে বড় ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনাই নিশ্চুপ। প্রহর একটু পর অনুভব করে ওর কাঁধে টি শার্টের উপর দিয়ে উষ্ণ তরল কিছু পড়ছে। ওর ব্রো কাঁদছে, কিন্তু ওর ব্রো তো কাঁদে না। সবাইকে কাঁদিয়েছে কিন্তু নিজে কাঁদেনি। তাহলে আজ কাঁদছে কেন? ওকে চট দিল তাই হয়তো। ব্রো, উদয় বলে না কিছু। প্রহর আবার ডাকে, তবুও কিছু বলে না। ব্রো কি হয়েছে তোমার? ব্রো, প্রহরকে জড়িয়ে ধরে রেখে বলে। সরি ভাই, আমি তোকে আঘাত করতে চাইনি, রাগের মাথায় করে ফেলেছে। ইটস ওকে ব্রো, আমি কিছুই মনে করিনি। তোমার ভালোবাসার কাছে এই সামান্য আঘাত কিছুই না। খেয়ে নাও, দুপুর গড়িয়ে যাচ্ছে। আমার জন্য তোকে অনেক কষ্ট করতে হয়, তাই না? কে বলেছে ব্রো? আমার কোনো কষ্ট হয় না। আমি জানি তো কষ্ট হয় কি হয় না। প্রত্যেক দিন আমার সব কিছু করে দিতে হয়, তারপর অফিস যেতে হয়। আমার রিপোর্ট নিয়েও বিভিন্ন হসপিটালে ডক্টরের কাছে দৌড়াতে হয়। আমার জন্য বাড়ির সকলকে ভোগান্তি পোহাতে হয়। আল্লাহ তাআলা আমাকে এভাবে বাঁচিয়ে না রাখলেও পারতেন। এইসব তুমি কি বলছো ব্রো? এমন কথা কখনো বলবে না। এভাবে কত বছর বেঁচে থাকবো আর? অনেক বছর বাঁচবে তুমি, তবে এইভাবে না। তুমি সুস্থ হবে। তোমাকে এবার দেশের বাইরে নিয়ে যাব অন্যান্য চিকিৎসার জন্য। কোনো লাভ নেই, শুধু শুধু টাকা খরচ। প্রহর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। দে, খাইয়ে দে। না ঘর অবধি তো ছাড়বি না। নাদিয়াকে নিয়ে শাশুড়ি মা নিজের রুমে আসেন। নাদিয়া চুপচাপ বেডের এক পাশে বসে। উম্মেহানি চৌধুরী আলমারি সামনে গিয়ে দাঁড়ান। আলমারি খুলে ভেতর থেকে একটা বক্স বের করে। বক্স হাতে এসে দাঁড়ায় নাদিয়ার সামনে। নাও, এটা তোমার। নাদিয়া শাশুড়ির মুখের দিকে তাকায়। বক্সে কি আছে? নাও, নাদিয়া বক্স হাতে নেয়। খুলে দেখো পছন্দ হয় কিনা। নাদিয়া বক্সটা খুলে। ভেতরে একটা সিম্পল ডিজাইনের হার, একজোড়া কানের দুল, দুটো বালা, একটা আংটি। আমি এত কিছু দিয়ে কি করব মা? কতগুলো তো দিয়েছেন আপনি। কি আর করবে, আগের গুলো বাড়ির সকলের পক্ষ থেকে ছিল। আর যে এইগুলো পরে আছো, এগুলো উদয়ের বউয়ের জন্য তৈরি করা হয়েছিল আগেই। আর এইগুলো আমার পক্ষ থেকে তোমার জন্য। আমি আমার ছেলের বউয়ের জন্য এগুলো অর্ডার দিয়ে বানিয়েছিলাম, তবে যার জন্য বানিয়েছিলাম তাকে কখনো দেওয়া হয়ে ওঠেনি। এইগুলো ছিল তোমার কপালে, তাই তোমারই কাছে গেল। শেষের কথাগুলো বুঝতে না পেরে তাকিয়ে থাকে নাদিয়া। উম্মেহানি চৌধুরী নাদিয়ার চোখের ভাষা বুঝতে পারে। বেডে বসে নাদিয়ার পাশে। তুমি এখন আমার উদয়ের বউ। একদিন না একদিন ওর অতীত সম্পর্কে জানতেই পারবে। তাই আজকেই বলছি, তোমার সাথে উদয়ের এক অদ্ভুত আচরণ আমাদের কাছে অপ্রত্যাশিত নয়। আমরা ভেবেছিলাম এরকম কিছুই হবে, তবে উদয় এতটা হাইপার হবে বুঝতে পারিনি। উদয় এখন বর্তমান বয়সে 28 বছর। ওর পড়াশোনা বাইরের দেশে কমপ্লিট করেছে 2 বছর আগে। পড়াশোনা শেষ করে দেশে ফিরে বিজনেসে জয়েন করে। বিজনেস থাকা অবস্থায় ওর একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটা বাঙালি, ঢাকাতেই ওর বাড়ি। উদয় আমাদের সকলের সাথে আগেই যারার পরিচয় করিয়েছিল। আমাদের সকলকেই যারাকে পছন্দ হয়, ছেলের পছন্দ, তাই আমরাও আর অমত করিনি। দেশে ফেরার পর ওদের বিয়ের কথাবার্তা চলছে। যারা অনেকবার এসেছিল আমাদের বাড়িতে, সব কিছুই ঠিকঠাক ছিল।
উদয় আর যারার আনুষ্ঠানিকভাবে এঙ্গেজমেন্টও হয়, বিয়ের দিন তারিখও ঠিকও হয়, বিয়ের শপিংও শুরু হয়ে যায়। আমার উদয়টা কত খুশি ছিল, ওর মুখ থেকে কখনো হাসি সরতই না। ছোটবেলা থেকে উদয় হাসি খুশি প্রাণ খোলা ছেলে, নিজেও হাসত এবং সকলকেও হাসাতো। এই বাড়ির সবচাইতে ছটফটে চঞ্চল দুরন্ত হাসি খুশি ছেলে ছিল আমার উদয়। কিন্তু আজ ওর সেই হাসি মিলিয়ে গেছে। সেদিন যারা উদয়ের সঙ্গে লং ড্রাইভে যায়, যদিও উদয় যেতে চাইছিল না, যারা জোর করে নিয়ে গেছিল। যারা ঘুরতে প্রচণ্ড ভালোবাসতো। বিকেলবেলায় বাড়ি থেকে বেরিয়েছে ওরা দুজন। রাত 12টার পর যারাকে ওর বাড়ি পৌঁছে দিয়ে উদয় আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ রাস্তায় একটা লরি দ্রুত গতিতে ছুটে এসে উদয় কারে ধাক্কা দেয়। দুটো প্রাইভেট কার আর লরির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাতে। আমার উদয় প্রাণে বেঁচে গেলেও অন্য কারোর কোনো কাপল স্পটেই মারা যায়। উদয়ের অবস্থা না বাঁচার মতোই ছিল। ডাক্তার প্রায় আশাই ছেড়ে দিয়েছিল। উদয়ের ডান পায়ের হাড় 3 জায়গায় ভেঙে গিয়েছিল, ডান হাতের হাড় 2টোই জায়গায়, বাঁ পা হাঁটুর নিচে ভেঙে গিয়েছিল, ডান সাইডের পাঁজরের হাড় 2টো ভেঙে গিয়েছিল, শুধু বাম হাতটা ভালো ছিল। মাথা বা মস্তিষ্ক আঘাত লাগেনি, যার কারণে বাঁচার বিন্দুমাত্র আশা তখনও ছিল। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে টানা 1 মাস চিকিৎসা করার একটু রিকভার হয়। 2 মাসের চিকিৎসা শেষে বেশ সুস্থ হয়ে ওঠে। কিন্তু ডাক্তার সাফ জানিয়ে দিয়েছিল উদয় কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। খুব বাজেভাবে ওর দেহর ডান পাশের হাড়গুলো ইনজুরি হয়েছিল। সারা জীবন স্টিক নিয়েই ওকে চলাফেরা করতে হবে। ওই সময় উদয়ের যার সবচাইতে সাপোর্ট বেশি প্রয়োজন ছিল, সেই সময়টায় সেই মানুষটা ওকে ছেড়ে চলে যায় সারা জীবনের জন্য। কারণ উদয় তখন স্বাভাবিক নয়, আর কোনোদিনও স্বাভাবিক হবে না। অফিসের সেও থাকবে না, আর নিজেও সেরকম কিছু করতে পারবে না। ব্যাংক ব্যালেন্স কমে যাবে। এই রকম ছেলের সাথে যারা কিছুতেই থাকবে না। যারাই উদয়কে ভালোবেসেছিল ওর হ্যান্ডসামনেস দেখে, ওর ব্রাইট ফিউচার দেখে, তখন তো উদয় আর ব্রাইট ফিউচার নেই। যারা ওকে ছেড়ে চলে যাওয়ার পর উদয় স্ট্রোক করে, ওর ডান সাইড প্রায় অচলই হয়ে যায়। যারা কিছুদিন পরেই ধুমধাম করে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেয়। একটু থামেন মেহানি চৌধুরী। চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয় হাত দিয়ে। বড় করে শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করেন। যার কারণে উদয় আজ এই অবস্থা। সেই মেয়ে আজ সুখে আছে, ভালো আছে। শুধু ভালো নেই আমার ছেলেটাই। সেদিন যারা যদি জোর করে উদয়কে না নিয়ে যেত, তাহলে হয়তো এমন কিছুই ঘটতো না। যারা যদি উদয়কে ছেড়ে না যেত, তাহলে আজ আমার ছেলেটা এভাবে বেডে পড়ে থাকতো না। সেদিন স্ট্রোক না করলেও আজ সে হয়তো উদয়ের হাঁটার জন্য শুধু স্টিক হলেই চলতো। কিন্তু স্ট্রোক করার কারণে প্যারালাইজ হয়ে গিয়েছিল, যার কারণে অন্য কারোর সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না এখন। ওর এই অবস্থায় আমরা মেনে নিলেও উদয় নিজেই মানতে পারিনি। নিজের উপর অক্ষমতা, অন্যের ওপর নির্ভরশীলতা হয়ে বাঁচা, এইসব কিছু উদয় মেনে নিতে পারেনি। তাই 2বার সুইসাইড করার চেষ্টা করেছে। তবে ভাগ্যক্রমে 2বারই ওকে বাঁচাতে সক্ষম হয়েছে ডাক্তার। আবার কবে এরকম কিছু করে বসে সেই ভয় কুড়ে খায় আমাদের। উদয় এখন হাসে না, কথা বলে না, নিজের সামনে কারোর উপস্থিত পছন্দ করে না। আস্তে আস্তে বদরাগী, খিটখিটি মেজাজের হয়ে উঠেছে। অল্পতেই রেগে যায়। ওর সাথে কথা বলার জন্য, কষ্ট কমানোর জন্য একজন সঙ্গী প্রয়োজন ছিল, যেটা আমাদের কাউকে দিয়েই হতো না। তাই আমরা ওকে বিয়ে করানোর কথা বলি। বিয়ের কথা শুনতেই গর্জন করে উঠেছিল, বিয়ে করবে না। যারা নিজে উদয়কে প্রপোজ করেছিল, উদয় বলতো পাগল ছিল, সারাদিন উদয় করতো। সেখানে সেই যারা ওকে এত ভালোবাসা বেশেও ছেড়ে গেছে, সেখানে অন্য কোনো মেয়ে যে বিশ্বাস করে আর না। উদয়ের ধারণা সব মেয়ে যারার মতন, যারা যেমন উপরে ভালোবেসেছে মন থেকে না। উদয়ের ধারণা সব মেয়েই এমন উপরেই ভালোবাসে, মন থেকে না।
উদয় ভেবে সব মেয়েই টাকার লোভী। এখন ওর সব চাইতে বড় ধারণা, কোনো মেয়ে ওকে বিয়ে করলে নিশ্চয়ই ওর টাকা দেখিয়ে বিয়ে করবে, নয়তো ওর এই অবস্থা দেখে দয়া করে করুণা করবে। ওর এই অবস্থা দেখে কেউ ভালোবেসে বিয়ে করবে না। আর বিয়েতে রাজি না হওয়ার বড় কারণ হলো উদয় এখন কোনো মেয়েকেই দেখতে পারে না। অনেক বোঝানোর পর, ইমোশনাল কথা বলার পর কোনো রকমে রাজি করানো যায়। আমরা তোমার মতোই একটা মেয়ে খুঁজছিলাম, ভাগ্যক্রমে অল্প দিনেই তোমার খোঁজ পেয়ে যাই ঘটকের মাধ্যমে। এখন উদয় যাই বলুক, যেমন আচরণই করুক, ও কখনো তোমাকে আঘাত করবে না। আর তুমি উদয়ের কথা শুনে একদম ভয় পাবে না, নিজের অধিকারও ছাড়বে না। নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে, দুর্বল হলে চলবে না। দুর্বলদের উপর বরাবরই সবাই অন্যায় করে, তাই তুমিও দুর্বল হইও না। উদয় তর্ক করা পছন্দ করে না, ওর সাথে তর্ক করলে কিছুক্ষণ পর নিজেই চুপ হয়ে যায়। উদয় এখন নীরবতা পছন্দ করে। উদয় তোমাকে রুম থেকে বেরিয়ে আসতে বলেছে, আসবে না। আজকে যেভাবে দাঁড়িয়েছিলে সেভাবেই দাঁড়িয়ে থাকবে, পারলে ওর গা ঘেঁষে বসে থাকবে। দেখতে দেখতে এক সময় দেখবে সব ঠিক হয়ে গেছে। শুধু তুমি সাহস হারিও না, ভয় পাবে না, আমরা আছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। মন দিয়ে সব কথা শুনে নাদিয়া। উদয়ের অতীত সম্পর্কে জানার পর একটু কষ্টও হয় উদয়ের জন্য। ভাগ্যক্রমে দুজন অভাগার কপাল জুড়ে গেছে একসাথে। তোমাকে শুধু উদয়ের দেখাশোনা করার জন্যই আনা হয়নি, উদয়ের জীবনসঙ্গী হিসেবে আনা হয়েছে। তাই নিজেকে সেই রকমভাবেই ভাববে তুমি। যাও, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, দুপুর গড়িয়ে এলো। নাদিয়া মিনমিন করে বলে, ওই বাথরুমের কোনো কিছু ব্যবহার করতে জানি না আমি। ওহ, আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কোনটা কিভাবে ব্যবহার করতে হয়। নাদিয়ার হাত থেকে বক্সটা বেডে রেখে ওর হাত ধরে নিজের ওয়াশরুমে নিয়ে যায়। বাড়ির সবগুলো ওয়াশরুম একই রকম, তাই এখানে দেখলেই হবে। নাদিয়া মাথা নাড়ায়। উম্মেহানি চৌধুরী একটা একটা করে সবগুলো ব্যবহার শিখিয়ে দেয়। তারপর নাদিয়াকে বলে নিজে নিজে অন অফ করতে। নাদিয়া তাই করে, সব ঠিকঠাকভাবেই করতে পারে। উম্মেহানি চৌধুরী মুচকি হাসেন। প্রথমবারেই বুঝতে পেরে গেছো? নাদিয়া উদয়ের রুমে আসে, যেটা এখন ওরও রুম। নাদিয়াকে দেখতেই তেতে উঠে উদয়। তুমি আবার এসছো? নিজের স্বভাব সুলভ আস্তে ধীরে বলে, আসবো না? না, আসবে না। কোথায় থাকবো তাহলে? যেখানে খুশি সেখানে। আমার খুশি আমি এখানেই থাকবো। উদয় কটমট করে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, বের হম রুম থেকে। এটা তো আমারও রুম। কে বলেছে তোমাকে? সবাই। বের হবে কি না? না। কেন হবে না? অন্য রুমে যাও। কেন হব? আমি তো অন্যজনের সাথে আসিনি, অন্য কারোর জন্যেও আসিনি। আপনি আমার হাত ধরে নিয়ে এসেছেন, আপনার জন্য এসেছি আমি। ধমক দিল বলে, আমি তোমার হাত ধরে নিয়ে। বলতেই থেমে যায়। আসলেই তো ওই তো হাত ধরে নিয়ে এসেছে নিজের সাথে, তবুও বলে, বের হবে কিনা? হব না। ঘাড় ধরে বের করতে হবে নাকি? ধরুন। উদয় নিজের দিকে তাকায়। ওর জীবনেও মুরদ হবে না এখন নাদিয়ার ঘাট ধরে বের করে দেওয়ার। ওরে শয়তান মেয়ে, আমি বের করতে পারবো না বলে মজা লাগছে? শুধু যদি হাঁটতে পারতাম, তুলে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসতাম। পশ্চাৎ নেই একটা। জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে রইল। কথা বলতে ইচ্ছে করছে না আর। নাদিয়া নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। উদয় বেডে বসে থেকে রাগে গজগজ করতে থাকে। কত বড় সাহস ও রুমে দাঁড়িয়ে ওর মুখের উপর কথা বলল। অভদ্র মেয়ে একটা, স্বামীর মুখের উপর কথা বলে। ওয়াশরুমে এসে নাদিয়া জোরে জোরে শ্বাস নেয়। জীবনে প্রথম এমন কিছু করলো। এর আগে কখনো কোনো মানুষের মুখের উপর এভাবে কথা বলেনি। আজকে শাশুড়ি মায়ের দেওয়া সাহসের কারণে এভাবে বলতে পেরেছে। ও এটা যদি ওর বাবার বাড়ি হতো তাহলে জীবনেও এই সাহস করতো না। একবার বেরিয়ে যেতে বলার সাথে সাথে বেরিয়ে যেত। আর এভাবে তর্ক করা তো দূরের কথা, বাবার বাড়ির কারোর সাথে এভাবে তর্ক করলে এতক্ষণে পিঠে আর চামড়া থাকতো না। অনেক বড় সাহসের কাজ করে ফেলেছে। বুকের ভেতর এখনো কেমন শব্দ করছে। উদয় যদি ভালোভাবে নাদিয়ার দিকে খেয়াল করতো তাহলে দেখতে পেত ওর সাথে তর্ক করার সময় নাদিয়ার হাত পা কেমন কাঁপছিল। নাদিয়া শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। উদয় তখন বেডে পা ঝুলিয়ে বসে আছে। নাদিয়ার দিকে তাকায় না, তাকাবে নাই বজ্জাত মেয়ের দিকে। নাদিয়া হাতে থাকা স্বর্ণের জুয়েলারিগুলো ড্রেসিং টেবিলের উপর রাখে। ওয়াশরুমে যাওয়ার সময় তাড়াহুড়োর কারণে খুলতে ভুলে গিয়েছিল। ভেজা ব্লাউজ পেটিকোট বেলকনিতে মেলে দিতে চলে যায়। উদয় নিজের হাত পায়ের দিকে তাকায়, নাড়াচাড়া করে। বাম হাতটা সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু বাকি 3 হাত পায়ে সমস্যা। ডান পাটা প্রায় পুরোপুরি অবশ। একটু নড়াচড়া করতে পারলেও পায়ে শক্তি প্রয়োগ করে দাঁড়াতে পারে না। বাম পাটা আগের চেয়ে অনেকটাই রিকভার করেছে।
তবে দুই পাশে সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারে না ভর করে। ডান হাতটা উঁচু করে, হাতটা নাড়াচাড়া করতে পারলেও হাতের আঙ্গুলগুলো কাজ করে না, কেমন কুঁকড়ে থাকে। কিছু করতে গেলে বা ধরতে গেলে আর পারে না। সব শক্তি প্রয়োগ করেও ডান হাত দিয়ে একটা চামচ ধরতে পারে না। হাত নাড়াচাড়া করলেও আঙ্গুলগুলো নাড়াতে পারে না। মাঝে মধ্যে ইচ্ছে করে ডান হাত আর পাটা কেটে ফেলতে। এমন অক্ষম হাত পা বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। যেই হাতে খাবার খেতে পারবে না, যেই পায়ে ভর করে দাঁড়াতে পারবে না, সেই হাত পা রেখে লাভ কি? এগুলো কেটে ফেলাই উচিত হবে। তবে পারে না। অন্তত খাবারটা নিজের হাতে খেতে পারতো, তাহলেও তো হতো। সেটাও পারে না। বাম হাত দিয়ে খাবার রুচি আসে না, ঘেন্না লাগে। বাম হাতে খেতে গেলে পেট মুচড়ে আসে। উদয় বুঝতে পারে না এত ঘেন্না লাগার কি আছে, হাতটা তো নিজেরই। তবুও খাবার তৃপ্তি আসে না। আগে মা ভাইয়ের সাথে জেদ দেখে অনেকবার চামচের সাহায্যে খাবার খেয়েছে, তবে খাবার খাওয়ার পর ওর তৃপ্তি হয়নি। ভাত তরকারি ঠিকভাবে মিশতো না চামচের সাহায্যে, আর হাত দিয়ে মাখিয়ে খাওয়ার রুচিও আসে না। শুকনো খাবার বাম হাত দিয়ে খেলেও ভাতটা খেতে পারে না। ভাত বাদে বাকি সবকিছু বাম হাতে খেতে পারে, খুব একটা সমস্যা হয় না। উদয় বুঝতে পারে না বাম হাতে ভাত খাওয়া নিয়ে ওর এত ঘেন্না কাজ করে কেন। ঝামেলা আর ঝামেলা। অনেকটা সময় পর নাদিয়া ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। ভেজা চুলগুলো উন্মুক্ত, চুলের ডগাবে 1 ফোঁটা 2 ফোঁটা করে একটু পর পর পানি গড়িয়ে পড়ছে। এতক্ষণ ধরে টাওয়াল নিয়ে নিংড়ে নিংড়ে পানি মুছলো, তাও এখনো পড়ছে। উদয় তাকিয়ে দেখে নাদিয়াকে, প্রায় কোমর অবধি হালকা সোনালী রঙের কার্লি চুল, রোদে পুড়ে যাওয়া স্কিন, দেখতে মন্দ না, মায়াবী মুখশ্রী। উদয়ের মন নাদিয়াকে দেখতে চাইলেও মস্তিষ্ককে প্রাধান্য দিয়ে চোখ সরিয়ে নেয়। এক নারীর মায়ায় পড়ে জীবন আজ এখানে। দ্বিতীয়বার আর সেই ভয়ঙ্কর মায়ায় পড়তে চায় না। নারীরা হয় মায়াবিনী, তাদের চোখে মুখে জাদু থাকে, তাদের দিকে তাকালে মায়ায় পড়ে যায় মন। রাতে উদয়কে প্রহর খাইয়ে দেয়, ওয়াশরুম থেকে ঘুরিয়ে এনে রেখে নিজের রুমে চলে যায়। 9টার পর নাদিয়া রুমে আসে। বেডের দিকে তাকিয়ে দেখে উদয় ল্যাপটপে কিছু করছে। ডোর লক করে ওয়াশরুমে যায়। উদয় চোখ কোনা করে নাদিয়াকে দেখে, তারপর ল্যাপটপ বন্ধ করে রেখে শুয়ে পড়ে। নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের দিকে আসতে থমকে দাঁড়ায়। উদয় বেডে শুয়ে আছে আড়াআড়িভাবে। এপাশ ওপাশে নাদিয়া শোয়ার মতো জায়গা নেই। একদম বেডের মাঝখানে আড়াআড়িভাবে শুয়ে আছে। শুধু কি শুয়ে আছে, 4 হাত পা চারিদিকে ছড়িয়ে রেখেছে যেন নাদিয়া শুতে না পারে। নাদিয়া মনে মনে বলে, মহা বদলোক তো, কিভাবে শুয়ে আছে? আমি কোথায় ঘুমাবো এখন? নাদিয়া দাঁড়িয়ে থাকে বেডের সামনে। উদয়ের চোখ বন্ধ, তবে বুঝতে পারছে নাদিয়া পাশেই দাঁড়িয়ে আছে। উদয় মনে মনে মহা খুশি। ঘুমা, এখন কোথায় ঘুমাবি? মুখের উপর তর্ক করা। নেহাতি উদয় তর্ক পছন্দ করে না, তাই চুপ করে রয়েছে। ধমকাধমকি রাগ দেখিয়ে কাজ নেই মেয়ের উপর। গন্ডারের চামড়া কিনা, কোনো কথা গায়ে লাগে না। সন্ধ্যার পরও কত কিছু বলল, সেসব ভুলে গেছে এত দ্রুতই। বলল এই রুমে যেন আর না আসে, তবুও চলে এসেছে ড্যাং ড্যাং করতে করতে। অসহ্য মেয়ে একটা। 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, এভাবে 12-13 মিনিট পেরিয়ে যায়। দুজন আর একজনও কিছু বলছে না। নাদিয়া শটান দাঁড়িয়ে আছে। উদয় জোর করে চোখ বন্ধ রেখেছে। উদয় আর চুপ থাকতে পারে না। লাইটের আলোর কারণে ঘুমাতে পারছে না। ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়, ধমকে উঠে বলে, এইভাবে সঙ্গের মধ্যে দাঁড়িয়েছে কেন? নাদিয়ার ভ্রুযুগল কুঁচকে যায়। এই লোকটা একদম ওর মায়ের মতো করে কথা বলছে। ওর মা কি এই বংশের মেয়ে, নাকি উদয় ওর মায়ের বংশের ছেলে? কোনোভাবে এরা নিজেদের বংশ থেকে হারিয়ে যায়নি তো? সকাল থেকে দেখছে এই লোক ওর মায়ের মতো খ্যাক খ্যাক করে কথা বলছে ওর সাথে। দুজনেরই জাত শত্রু বোধ হয় নাদিয়া। কথা বলছো না কেন? শুনতে পাও না? আমি কোথায় ঘুমাবো? আমি কিভাবে বলবো তুমি কোথায় ঘুমাবে? যেখানে খুশি সেখানে ঘুমাও। পরক্ষণে আবার বলে, জীবনেও না। তুমি নিজের খুশি মতো ঘুমাবে না। আমি যেখানে বলবো সেখানে ঘুমাবে। কোথায় ঘুমাবো? ফ্লোরে। নাদিয়া ফ্লোরের দিকে তাকায়। নিচে ঘুমোতে পারবো না আমি। তাহলে অন্য রুমে গিয়ে ঘুমাও। পারবো না। পারতে হবে। ওইদিকে চাপুন। উদয় রাগ দেখিয়ে বলে, একদম না। মোড়ের ভুলেও পেটে আসবে না। লাথি দিয়ে কিন্তু নিচে ফেলে দেবো, বলে রাখলাম। নাদিয়া উদয়কে ভয় পেল উপরে প্রকাশ করছে না। ওর ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না উদয়কে ভয় পাচ্ছে কিনা। এই একটা ব্যাপার খুব ভালো করে আয়ত্ত করেছে নাদিয়া। ছোটবেলা থেকে ধমকাধমকি, রাগারাগি, মার খেয়ে বড় হতে হতে এই সবকিছু অভ্যাস হয়ে গেছে। এখন ভয় পেলে উপরে প্রকাশ পায় না সহজে। নাদিয়া আশেপাশে নজর বুলায়, ডিভানের উপর চোখ আটকায়, ওখানে ঘুমানো যাবে। এই উদয়কে দিয়ে বিশ্বাস নিয়ে রাতে লাথি দিয়ে ফেলেও দিতে পারে, তাই রিস্ক না নেওয়ায় ভালো। বালিশ নেওয়ার জন্য আগায়। উদয় বাম হাত নাদিয়ার সামনে উঁচু করে বলে, একদম এদিকে আসবে না, মারবো কিন্তু। বালিশ নেবো একটা। বালিশ নেবে কেন? ঘুমাবো। কোথায়? নাদিয়া হাত দিয়ে ডিভাইন দেখিয়ে দেয়। পার্স থেকে একটা বালিশ তুলে নাদিয়ার দিকে ছুঁড়ে মারে উদয়। যাও এখন। আর মোড়ের ভুলেও রাতে এখানে আসার চেষ্টা করবে না। নাদিয়া উল্টো ঘুরে ডিভানের দিকে এগিয়ে যায়। উদয় দাঁতে দাঁত চেপে বলে, লাইট অফ কে করবে? লাইট অফ করো। নাদিয়া পেছনে ফিরে তাকায়। বালিশটা ডিভানের উপর রেখে বেডসাইড টেবিলের উপর থেকে পানির জগ গ্লাস নিয়ে পানি খায়। লাইট অফ করে ডিম লাইট অন করে তারপর ডিভানের উপর গিয়ে শুয়ে পড়ে। অল্প কিছু সময়ের মধ্যে নাদিয়া ঘুমে যায়।
আগের দিন রাতে ঘুম না হওয়ার দরুন আজ শোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছে। এমনিতেও নাদিয়ার শরীর বেশ ক্লান্ত আর দুর্বল। উদয় চোখ বন্ধ করে আছে, তবে ঘুম আসছে না। কেমন হাঁসফাঁস লাগছে, অস্থির অস্থির লাগছে, কারণ ছাড়া অকারণে রাগ উঠছে। কেমন যে লাগছে উদয় নিজেই বুঝতে পারছে না। কোনো রকমে দেহখানা ঘুরিয়ে উপর হয়ে শয়। ডান হাতটা লম্বা করে আঙ্গুল নাড়ানোর চেষ্টা করে, তবে খুব একটা লাভ হয় না। এই অবস্থা থেকে কবে একটু রিকভার করবে সেই আশায় আছে। আল্লাহ তাআলা হয়তো একদিন ওকে আবার একা হাঁটার মতো অবস্থায় ফিরিয়ে দিবেন, সেই আশায় সময় গুনছে প্রতিনিয়ত। সময় গড়ায় দুজনাই গভীর ঘুমে বিভোর হয়ে আছে। নিস্তব্ধ রুমে দুজনের ভারী শ্বাস আর এসির মৃদু শব্দ। বাহিরে জ্যোৎস্নার আলো। সাদা থাই গ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু চাঁদের আলো দেখা যাচ্ছে। বাহিরের নিশাচর ভবঘুরে পাখিগুলো করুণ সুরে ডাকছে। উদয়ের ঘুম হালকা হয়ে আসে। রোজ রাতের এই সময়টায় ঘুম ভেঙে যায়, আজও তার ব্যতিক্রম হয়নি। আস্তে আস্তে চোখ মেলে তাকায়। পানি পিপাসাও পেয়েছে। বেড হাতড়ে নিজের ফোনটা হাতে নেয়, পাওয়ার বাটন চেপে সময় দেখে নেয়। রাত 2:30 বেজে গেছে। শোয়া থেকে উঠে বসে। বালিশের নিচে রাখা রুমের লাইটের রিমোটটা বের করে রিমোটের সাহায্যে লাইট অন করে। তখন শুধু শুধু নাদিয়ার উপর রাগ দেখিয়ে লাইট অফ করতে বলেছিল। পানি খাওয়ার জন্য বেডসাইড টেবিলের দিকে তাকাতেই মেজাজ খারাপ হয় আবার। বজ্জাত মেয়েটা পানি খেয়ে জগ গ্লাস টেবিলের ওই মাথায় রেখে গেছে। এখন ওখান থেকে আনবে কিভাবে? ডিভানের উপর শুয়ে থাকা নাদিয়ার দিকে তাকায়। বিভোর হয়ে ঘুমোচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। আবার তাকায় ডোরের দিকে। ডোর ভেতর থেকে লক করা। প্রহরকে আসতে বলেও লাভ নেই। নাদিয়ার দিকে তাকিয়ে গালাগালি করে কিছু সময়। এখন পানি না খেলে ভালোই লাগবে না, পানি খেতেই হবে। রোজকার অভ্যাস এটা। প্রত্যেকদিন জগ গ্লাস বেডের পাশেই থাকে। উদয় হাত বাড়ালে নাগাল পায় দুটোই। আজকে আর নাগালে আসবে না। বেড থেকে নেমে কোনোভাবে পানির কাছে পৌঁছাতে পারলেও বেডে ফিরে আসতে পারবে না। এর আগে অনেকবার একা একা হাঁটা ট্রাই করেছে। ফলস্বরূপ ধপাধপ করে আছাড় খেয়েছে প্রতিবার। তারপর বাড়ির সবাই এসে ধরে আবারও বেডে বসিয়েছে। বেড থেকে পা নামিয়ে দেয়। পাশ থেকে স্টিকটা হাতে নেয়। নাদিয়ার দিকে তাকিয়ে আবারও কতক্ষণ বকাবকি করে। জানেই উদয় হাঁটতে পারে না, রাতে ওর পানি খাওয়ার প্রয়োজন হতে পারে। জগ গ্লাসটা ওর হাতের নাগালে রেখে যাবে না? ইচ্ছে করে দূরে রেখে গেছে ওকে সায়স্তা করার জন্য। বকাবকি বন্ধ করে বাম পা ফ্লোরে রাখে। কোনো রকমে পায়ে ভর করে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু অস্বাভাবিকভাবে হাত পা কাঁপতে শুরু করে। না দাঁড়িয়ে বেডে বসে পড়ে আবার। দাঁড়ানোর মুরোদন নেই। দাঁড়াতে হলে একজন মানুষের সাপোর্ট প্রয়োজন। নিজের হাতের দিকে তাকায়। আরে স্টিক দিয়েই তো জগটা ওর কাছে নিয়ে আসতে পারবে। বাম হাতে স্টিক উঁচু করে ধরে জগের সাথে বাঁধে একটু একটু করে নিজের দিকে নিয়ে আসতে থাকে। প্রায় হাতের নাগালে চলে এসেছে। আর একটু ধরবে ধরবে, ঠিক তখনই জগটা ফসকে পড়ে ভেঙে যায়। কিছু ভেঙে যাওয়ার শব্দে ধর্মড়িয়ে ঘুম থেকে উঠে বসে নাদিয়া। দ্রুত গতিতে এদিক ওদিক চোখ ঘুরায়। উদয় বেডে পা ঝুলিয়ে বসে থেকে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। নাদিয়া উদয়ের দিকে দৃষ্টি লক্ষ্য করেই নিচের দিকে তাকায়। কাচের জগটা ভেঙে পড়ে আছে, পানিতে ভেসে গেছে অনেকটা জায়গা। নাদিয়া দ্রুত ডিভান থেকে নেমে আসে। কি হয়েছে আপনার? উদয় মুখ তুলে নাদিয়ার দিকে তাকায়। নাদিয়ার ঘুম জড়ানো চোখ মুখ দেখে উদয়ের দৃষ্টি স্থির হয়। এলোমেলো চুলগুলোতে ভীষণ মায়াবী লাগছে নাদিয়াকে দেখতে। কি হয়েছে আপনার? কথা কেন বলছেন না? জগ ভাঙলো কি করে? নাদিয়ার কথায় ঘোর কেটে যায়। উদয় চোয়াল শক্ত করে বলে, পানির চোখ হয়ে পাশে রেখেছে কেন? তুমি জানো না আমি রাতে পানি খাই? নাদিয়া দুদিক মাথা নাড়ায়, জানে না। কেন জানো না? কিভাবে জানবো? আপনি তো বলেননি। উদয়ের ইচ্ছে করছে নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে। নাদিয়া কিভাবে জানবে ও রাতে পানি খায় কি খায় না? বললে তো জানতে পারবে। আপনি পানি খাবেন? আমি নিচ থেকে পানি নিয়ে আসছি। উদয় বলে না কিছু। ওর এখন পানি দরকার। পানি খেতে পারলেই ভালো লাগবে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নাদিয়া দ্রুত নিচে চলে যায় পানি নিয়ে আসার জন্য। উদয় নাদিয়ার যাওয়ার পানে একবার তাকায়, তারপর আবার ভেঙে যাওয়া জগের দিকে তাকায়। একটু পরে অন্য একটা পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসে নাদিয়া। গ্লাসে পানি ঢেলে উদয়ের সামনে ধরে। গ্লাস হাতে নিয়ে এক চুমুকে গ্লাস খালি করে উদয়। আরেক গ্লাস দাও। নাদিয়া আরেক গ্লাস পানি দেয়। অর্ধেকের বেশি খেয়ে আর খায় না। গ্লাস টেবিলের উপর রেখে বেডে পা তুলে বসে গম্ভীর গলায় বলে, এরপর থেকে সবসময় পানির যাও গ্লাস এই পাশে রাখবে, যেন আমি নাগাল পাই। নাদিয়া মাথা নাড়ায়। যাও ঘুমো এখন। নাদিয়া ফ্লোরের দিকে তাকায়। ভাঙা কাচ আর পানির ছড়াছড়ি। নাদিয়াকে না ঘুমিয়ে কাচ পানি পরিষ্কার করতে দেখে কিছুটা রেগেই বলে, এই মাঝরাতে এখন এগুলো পরিষ্কার করতে হবে? কাল করা যাবে না? যাও ঘুমাও, সকালে পরিষ্কার করলেই হবে। ভুল করে যদি কারো পায়ে লেগে যায়, পরিষ্কার করছি আমি, আবার সমস্যা হবে না। এক নম্বরে খাটতার আমি একটা। বিড়বিড় করে বলে কথাগুলো। নাদিয়া ফ্লোর পরিষ্কার করা শেষ করে ডিভাইনের দিকে এগিয়ে যেতে উদয় ডেকে ওঠে। কিছু বলবেন? ওয়াশরুমে যাবো আমি, এদিকে আসো, আমাকে ধরো। নাদিয়া বড় বড় চোখ করে তাকায়। ওকে ধরতে বলছে, তাও নিজে থেকে। আসতো না কেন? তাড়াতাড়ি আসো। নাদিয়া এগিয়ে যায়। ডান দিক থেকে ধরো আমাকে।
নাদিয়া ধরে উদয়কে। বেটা চিকন খাম্বার কাঁধের নিচ পর্যন্ত নাদিয়ার উচ্চতা। নাদিয়ার কাঁধে ভর করতে গিয়ে একটু ঝুঁকে যেতে হয়েছে। উদয় শয়তানি এক হাসি দেয়, মজা বোঝাবে এখন। ওর তো এখন মোটেও ওয়াশরুমে চাপ আসেনি, নাদিয়াকে সায়স্তা করবে এটাই ওর পরিকল্পনা। উদয় স্টিকার নাদিয়ার উপর ভর দিয়ে উঠে দাঁড়ায়, এক কদম এগিয়ে গিয়ে শরীরের ভর নাদিয়ার উপর দেয়। নাদিয়া উদয়কে নিয়ে পড়ে যেতে যেতে শক্ত হয়ে দাঁড়ায়, জানটা বের হয়ে যেতে চাইছে। দেখতে চিকন মনে হলে ওজন আছে। নাদিয়া বুঝতে পারে উদয় ইচ্ছে করে এমন করছে। প্রৌঢ়ের সাথে কয়েকবার হাঁটতে চলতে দেখেছে, তখন তো এরকম হেলে দুলে পড়েনি। বদলোক একটা, ইচ্ছে করছে ঠাস করে ফেলে দিতে। আপনার এত বড় দেহের ভরে তো আমি গলে যাব। তো আমার কি? নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ান। তুমি জানো না আমি দাঁড়াতে পারি না? বলতে বলতে দেহের পুরো ভর নাদিয়ার উপর ছেড়ে দেয়। ফলস্বরূপ দুজনেই ঠাস করে নিচে পড়ে যায়। উদয়ের মেজাজ গরম হয়ে যায়। এভাবে পড়ে যাবে কল্পনাও করেনি। ভেবেছিল নাদিয়াকে সায়স্তা করবে, কিন্তু উল্টো নিজেই সায়স্তা হয়ে গেল। আহারে বেচারা। উদয় মেজাজ দেখে ধমকে উঠে বলে। একটু শক্ত করে ধরতেও পারো না? নাদিয়া মিনমিন করে বলে। নিজেকে দেখেছেন আর আমাকে দেখেছেন? আপনার পুরো দেহের ভর আমি কিভাবে বহন করব? আপনি তো একটু শক্ত হয়ে দাঁড়াতে পারতেন। উদয় ধমক দিয়ে বলে। ফেলে দিয়ে আমার মুখে মুখে তর্ক করছো মেয়ে? নাদিয়া আগের মতো করেই বলে। ভুল বললেন, আমি ফেলিনি, উল্টো আপনি আমায় ফেলেছেন, তাও ইচ্ছে করে। সরো। কিভাবে সরবো? আপনি তো আমার উপরে পড়ে আছেন, সরুন আপনি। উদয় খেয়াল করে দেখে আসলেই নাদিয়ার উপর পড়ে আছে। বাম হাতে ভর করে নাদিয়ার উপর থেকে সরে উঠে বসে। খুব একটা ব্যথা পায়নি, আস্তেই পড়েছে। নাদিয়া নিজে উঠে বসে। এত বড় দেহের নিচে চাপা পড়ে বেশ ব্যথা পেয়েছে বেচারি। কাউকে ডাকবো? এই তুমি আমার দায়িত্ব নিতে চাও? সামান্য ওয়াশরুমে নিয়ে যেতে পারলে না? ধরো, আবার কাউকে রাখতে হবে না। নাদিয়া শাড়ি ঠিক করে উদয়কে ধরে। আবার উদয় এবার নিজের উপরই ভর রাখে বেশি। নাদিয়াকে শুধু সাপোর্ট হিসেবে ধরে। ওয়াশরুমে না গিয়ে বেডে বসে। আপনি না ওয়াশরুমে যাবেন? এখন যাবো না, এখানে ফেলে দিলে। ওয়াশরুমে গিয়ে ফেলে দিলে কি হবে? যাও ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। সকালে ঘুম থেকে ওঠার পর তোমাকে যেন আমার চোখের সামনে না দেখে মরে থাকে যেন। মেসেজটাই খারাপ করে দিল। নাদিয়া উল্টো ঘুরে মন খারাপ করে ডিভানের দিকে এগিয়ে যায়। উদয় লাইট অফ করে শুয়ে পড়ে। অটো লাইট অফ হতে দেখে নাদিয়া উদয়ের দিকে তাকায়। মাঝখানে দুদিন পেরিয়ে যায়। দুদিনে উদয় নাদিয়াকে নানান কৌশলে অপমান করেছে, কষ্ট দিয়ে আঘাত দিয়েছে, অনেক কথাও বলেছে। নাদিয়া প্রতিবাদ করেনি আগের মতো। ওরা তো সাহস কোনো কালেই ছিল না। আর স্বামীর মুখে তর্ক করা মোটেও কোনো ভালো সভ্য মেয়ের কাজ নয়। রাগারাগি করলে দাঁড়িয়ে থাকে, তবে মুখে মুখে তর্ক করতে ইচ্ছে করে না। আর কথায় কথায় লোভী বলে, যা নাদিয়ার খুব খারাপ লাগে। টাকা পয়সা গহনার লোভ নাদিয়ার কোনো কালেই ছিল না। লোভ ছিল একটু ভালো থাকা, শান্তিতে থাকা। সেটা বোধহয় ওর কপালে নেই। উদয়ের জন্য কফি বানিয়ে নাদিয়ার হাতে সেটা পাঠিয়ে দেয় মেহানি চৌধুরী। ইচ্ছে না থাকা সত্ত্বেও নাদিয়া নিয়ে যায়। এখন উদয়ের সামনে গিয়ে শুনতে হবে ঐতিহাসিক ভাষণ। নাদিয়ার দুদিনে মুখস্থ হয়ে গেছে উদয় কি বলবে ওকে। নাদিয়াকে দেখতেই তেতে উঠে উদয়। ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে। তোমাকে বলেছি না বারবার আমার সামনে আসবে না? তারপরও কেন আসো নির্লজ্জের মতো? দূর হও আমার চোখের সামনে থেকে। আপনার জন্য কফি পাঠিয়েছে। খাবো না, যাও এখান থেকে। নাদিয়া দাঁড়িয়ে থাকে। নির্লজ্জের মতো তবুও দাঁড়িয়ে আছো? লজ্জা বলতে তোমার মধ্যে আদৌ কিছু আছে? যদি থাকতো তাহলে এত কথা শোনার পর কখনোই আমার সামনে আসতে না। তোমাদের মতন লোভের নির্লজ্জ মেয়েদের খুব ভালো করে চেনা আছে আমার। কথায় কথায় আমায় লোভী কেন বলেন? লোভী মেয়েকে লোভী বলবো না তো কি বলবো? কেন লোভী বলেন আমায়? তুমি লোভী তাই লোভী বলি। নাদিয়া টলমল চোখে তাকিয়ে বলে। কেন মনে হয় আমি লোভী? তোমাকে দেখলেই বোঝা যায়। নাদিয়া চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। হাতের সাহায্যে চোখের পানি মুছে নেয়। কফির মগটা বেডসাইড টেবিলের উপর রাখে, বসে উদয়ের সামনে। আপনি ঠিকই বলেছেন, আমি আসলেই লোভী একটা মেয়ে। ছোটবেলায় ভীষণ লোভী ছিলাম। যখন থেকে বুঝতে শিখেছি দুনিয়া কি, তখন থেকেই লোভী হয়ে গিয়েছি। আমি ভালোবাসা পাওয়ার লোভী। একটু ভালো থাকার জন্য লোভ করি আমি। উদয় তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে। আপনাকে আজকে একটা গল্প শোনাই, আমার জীবনের গল্প। আমার জন্ম আজ থেকে আরো 22 বছর আগে। জন্মের সময় নিজের মাকে খেয়েছি আমি। আমি এমনটা বলি না, সবাই বলে এমনটা। আমি জন্মের সময় আবার বাবার প্রথম ভালোবাসাকে খেয়েছি, তাই দ্বিতীয়বার বাবার কোলে ওঠার ভাগ্য আর আমার হয়নি। মায়ের কোলে দ্বিতীয়বার ওঠাও হয়নি। মায়ের বুকের ওম পাওয়া হয়নি কখনো আমার। নানির মেয়েকে খেয়েছি, তাই নানি 2 চোখে দেখতে পারে না আমায়। ছেলে হয়ে না জন্মে মেয়ে হয়ে জন্মেছি, তাই দাদির চোখের কাঁটা আমি। নাদিয়ার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে নিয়ে বড় করে একটা শ্বাস নেয়। উদয় পরের কথা শোনার আগ্রহে তাকিয়ে আছে নাদিয়ার মুখের দিকে। জন্মের পর মায়ের বুকের দুধ খাওয়ার ভাগ্য হয়নি আমার। মায়ের বুকে ঘুমানোও হয়নি আমার। আমার জন্মের কিছু সময় পরেই আমার মা আমায় এতিম করে চলে যায়।
মায়ের চলে যাওয়া মেনে নিতে পারেনি আমার বাবা, নানা, নানি। আমার মা ছিল নানা নানির আদরের মেয়ে। তাদের আর কোনো মেয়ে ছিল না। আমার একটা মামা, খালা নেই কোনো। আমি তাদের আদরের মেয়েকে খেয়েছি। রাক্ষসী আমি, অপয়া, অলক্ষী। সেদিন বাড়ির সবাই আমায় অপয়া, অলক্ষী বলে সম্বোধন করে, কারণ আমার জন্যেই আমার মা মারা গেছে। সেদিনের পর আমার নানি আমাদের বাড়িতে আর পা রাখেনি। মামা নানাকেও নাকি কসম দিয়েছিল যেন না যায় আমাদের বাড়ি। তারাও আর কখনো আসেনি নাকি। নানার বাড়ির মানুষদের দেখতে কেমন সেটাও আমি জানি না। জন্মের পর দেখেছিলাম, তখন দেখলে কি আর মনে থাকে? থাকে না তো, আমারও নেই। আমার বাবা আমায় দ্বিতীয়বার আর ছুঁয়ে দেখেনি, আমার দিকে নাকি তাকাতোও না। আমার দাদি আমায় পছন্দ করতো না, মেয়ে হয়ে জন্মেছি বলে। ছেলে হয়ে বড় হলে কাজ করতাম, টাকা ইনকাম করতাম। মেয়ে হয়ে তো আর করতে পারবো না, উল্টো আমাকে খাওয়াতে পড়াতে টাকা খরচ হবে। আমার বাবা, চাচা, 2 ভাই 1 বোন। চাচা বউ বাচ্চা নিয়ে আলাদা বাড়ি করে থাকেন। তারাও আমার দিকে ফিরে তাকায়নি সংসারে ঝামেলা বাড়বে বলে। তাদেরও টানাটানি সংসার ছিল তখন। ফুপো সবার ছোট ছিল, তার বিয়ে হয়েছে বেশ ভালো ঘরেই। সবাই যখন আমার দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন ফুপো আমাকে নিজের সাথে নিয়ে গিয়েছিল। সেখানেও আরেক ঝামেলা। ফুপার কোনো সমস্যা না হলেও সমস্যা ছিল সেই বাড়ির বাকি সদস্যদের। তারা চায়নি আমি সেখানে থাকি। শুধু শুধু অন্যের মেয়েকে খাইয়ে পড়িয়ে লালন পালন করার কি প্রয়োজন? ফুপুর শাশুড়ির নাকি আমাকে নিয়েছিল ঘোর আপত্তি। সে কিছুতেই আমাকে সেখানে রাখতে দেবে না। একটা ছোট বাচ্চার খরচ অনেক, তাদের বাড়তি খরচ হয়ে যাবে আমার জন্যে। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আবার উদয় পূর্ণ মনোযোগ দিয়ে তাকিয়ে আছে নাদিয়ার মুখের দিকে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নয়নিকা, ভয়েস অফ রোহিত চ্যানেলের পক্ষ থেকে গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা। এই যে বন্ধুরা, ভয়েস অফ রোহিত চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যেন আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তুমিই পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ধন্যবাদ সবাইকে।